সুপ্রিয় দর্শক, ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় মোদক। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দর্শক, আপনারা জানেন আমাদের ব্যাংক খাতের অবস্থা কিন্তু দিন দিন খারাপ হচ্ছে বলতে এই অবস্থাটা অনেক দিন ধরেই খারাপ ছিল, কিন্তু এই খারাপ অবস্থাটা আসলে যত দিন যাচ্ছে আমাদের চোখের সামনে আসলে ভেসে উঠছে। তো আমাদের ব্যাংক খাত যে খারাপ হচ্ছে এর একটা বড় ইন্ডিকেটর হলো খেলাপি ঋণ। আমরা জানি যে আসলে আওয়ামী সরকারের পতনের পরে যে খেলাপি ঋণগুলো বাড়ছে, সেই ঋণগুলো তৈরি হয়েছিল আগের সরকারের সময়েই, এবং এটা সামনে আসার কারণে ব্যাংকগুলো নানা ধরনের সমস্যায় পড়ছে। এটি নিয়ে আজকে টিভিএসে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। তো রিপোর্টটি আমার সঙ্গে ছিলেন সাখাওয়াত প্রিন্স। তো সাখাওয়াত প্রিন্স আজকে আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে। সাখাওয়াত প্রিন্স, আপনাকে স্বাগত আমাদের শোতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য। তো প্রিন্স, আমরা দেখছিলাম যে আপনাদের রিপোর্টে বা আমরা যেটা লিখলাম সেখানে আমরা বলছিলাম যে খেলাপি ঋণের হার বাংলাদেশের ইতিহাসে এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, 24% পার করেছে। আপনি যদি একটু বলতেন যে যখন কিনা আওয়ামী সরকার শেষবারের মতো খেলাপি ঋণের তথ্য প্রকাশ করলো, তারপর থেকে তো অন্তর্বর্তীকালীন সরকার নতুন গভর্নরের অধীনে তথ্য প্রকাশ করে আসছে। দুইটা তথ্যের মধ্যে আসলে কেমন ধরনের আসলে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি আর কি? জি, আমরা যদি দেখি গতকাল বাংলাদেশ ব্যাংক যে তথ্য প্রকাশ করেছে সেখানে হচ্ছে নতুন করে 3 মাসে, মানে যে চলতি বছরের প্রথম 3 মাসে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রায় ৭৪,৫০০ কোটি টাকা খেলাপি ঋণ বেড়েছে। আমরা যদি দেখি টোটাল ব্যাংক খাতের ঋণ হচ্ছে 17.5 লাখ কোটি টাকা, এর মধ্যে 4,20,000 কোটি টাকাই খেলাপি। তার মানে হচ্ছে 100 টাকার মধ্যে আপনার 25 টাকা, প্রায় 25 টাকাই খেলাপি অবস্থায় রয়েছে এখন ব্যাংক খাতের ঋণের। তো এখন টোটাল ব্যাংক খাতের ঋণ, খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে, আপনাকে বললাম যে 4,20,000 কোটি টাকা। তো এটা হচ্ছে যে আমরা যদি দেখি আওয়ামী লীগ গভর্নমেন্ট সর্বশেষ যে তথ্যটা প্রকাশ করেছে সেটা হচ্ছে 2024-এর জুন ভিত্তিক। সেখানে খেলাপি ঋণ ছিল 1,20,000 কোটি, 1,09,000 কোটি টাকা। তার মানে হচ্ছে আমরা যদি দেখি গত 9 মাসের ব্যবধানে, যে সর্বশেষ যে আপডেট তথ্য, 9 মাসের ব্যবধানে প্রায় আপনার ওই সময় ছিল 2,09,000 কোটি টাকা। তার মানে 9 মাসের ব্যবধানে আমাদের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে 2,11,000 কোটি টাকা। তো এখন জনগণের মধ্যে একটা কোশ্চেন যে এই গভর্নমেন্ট এসেছে, এই গভর্নমেন্টের আমলে ব্যাংক খাত আরও দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আসলে আপনার উপস্থাপনাই ছিল এই খেলাপি ঋণগুলো আগের আমলেরই খেলাপি ঋণ। এটা হচ্ছে আওয়ামী লীগ গভর্নমেন্ট পতনের পরে নতুন গভর্নমেন্ট চাচ্ছে যে আসলে ব্যাংক খাতের প্রকৃত অবস্থাটা কোন পর্যায়ে রয়েছে। তারা চাচ্ছে যে ব্যাংক খাতের প্রকৃত খেলাপি ঋণ কত তা বেরিয়ে নিয়ে আসা, তারপরে হচ্ছে এর উপরে হচ্ছে যে তারা পদক্ষেপ নেওয়া আর কি। আমি যদি দর্শকদের একটু ব্যাখ্যা করি, দর্শক আসলে আগে যেসব ঋণ দেওয়া হয়েছিল এইসব ঋণ কিন্তু খারাপ মানে চলে গিয়েছিল, কিন্তু ব্যাংকগুলো এবং আসলে এইসব ঋণকে লুকিয়ে রাখছিল, এবং কেন্দ্রীয় ব্যাংক আসলে ওইসব ব্যাংকগুলোকে আসলে খুব বেশি বাধ্য করতো না যে আসলে ঋণগুলো যেন খেলাপি হিসাবে দেখানো হয়। আমরা এরকমও কেস পেয়েছি যে একটা লোন 3টা টার্ম যদি, মানে 3টা কিস্তি যদি সে না দেয় তাহলে কিন্তু তার খেলাপি হয়ে যাওয়ার কথা, সেটাকে 6 মাস করে নেওয়া হয়েছিল। আমরা এমনও সব মানে ইস্যু পেয়েছি যেখানে 12 থেকে 14টা আসলে কিস্তি ওভারডিউ হয়ে গেছে, কিন্তু সেই লোনগুলোকে আসলে খেলাপি করা হয় না। কিন্তু বর্তমানে নতুন গভর্নর আসার পরে কিন্তু ওইসব লোনগুলোকে খেলাপি করার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ব্যাংকগুলোকে বলা হচ্ছে। তো সাখাওয়াত প্রিন্স, আপনাকে যদি আমরা একটু বোঝার যদি চেষ্টা করি, এই যে খেলাপি ঋণ বাড়ছে, আপনি বললেন যে গত 9 মাসে প্রায় 2,11,000 কোটি টাকা বাড়লো, এতে আসলে ব্যাংক খাতে প্রভাবটা কি? মানে প্রভিশন রাখতে হয়, আমরা জানি যে যখনই কিনা কোনো লোন খেলাপি হয় তার জন্য ব্যাংকগুলোকে একটা নির্দিষ্ট অংশ প্রভিশন রাখতে হয়, যেহেতু এটা খেলাপি হয়ে গেছে। তো ব্যাংকগুলোর এখন প্রভিশনিং অবস্থাটা আসলে কি, কেমন রাখতে হচ্ছে? হ্যাঁ, এখানে হচ্ছে আপনার একটা ব্যাংকের যে সাধারণ আমানতের বিপরীতে 1% সে প্রভিশন রাখতে হয়, এটা নিরাপত্তার জন্য আর কি আমানতকারীদের। যখন ঋণটা হচ্ছে যে আপনার খেলাপির প্রথম স্তরে চলে যায়, মানে সাব স্ট্যান্ডার্ড মানে চলে যায়, তখন হচ্ছে সে 20% এখানে খেলাপি ঋণের উপরে এই সাব স্ট্যান্ডার্ড মানের উপরে 20% সে প্রভিশন রাখতে হয়। যদি দ্বিতীয় ধাপে চলে যায়, ডাউটফুলে চলে যায়, সে 50% সে প্রভিশন রাখতে হয়। আর সর্বশেষ স্তর যেটা হচ্ছে ব্যাড অ্যান্ড লস, যে ঋণটা পাওয়া খুবই সন্দিহান আর কি,
তৃতীয় স্তরে চলে গেলে সে 50% সে প্রভিশন রাখতে হয়। মানে এখন আমি যদি একটু মানে ভেঙে বলি, মানে বিষয়টা হলো যে ধরেন 1,000 কোটি টাকার একটা ঋণ যদি আমার খেলাপি হয়, যদি সেটা ব্যাড অ্যান্ড লসে চলে যায়, তাহলে ব্যাংকগুলোকে কিন্তু 1,000 কোটি টাকাই প্রভিশনে রাখতে হচ্ছে, হ্যাঁ, তার ঋণটাও খেলাপি হয়েছে, এবং একই সঙ্গে উল্টো তার ডিপোজিটের টাকাটাও কিন্তু এক্সট্রা প্রভিশনে তার চলে হচ্ছে যাচ্ছে। প্রফিট থেকে হোক, তার নতুন করে ক্যাপিটাল ইনজেক্ট করে হোক, সে 1,000 কোটি টাকা অতিরিক্ত সে প্রভিশনিং রাখতে হবে। তা না হলে তার কিন্তু মূলধন কিন্তু আবার ঘাটতি বেড়ে যাবে, সেটা একটা ব্যাংকিং টার্ম আছে। তো প্রভিশনিং ঘাটতি হলে তো তখন হচ্ছে যে সে তার আপনার হচ্ছে যে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতে পারে না, এটা একটা বিষয়। তারপরে হচ্ছে তার মূলধন দিন দিন সংকুচিত হয়ে আসে। তৃতীয় হচ্ছে যে তার হচ্ছে যে লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়, নতুন করে ঋণ দিতে পারে না। আসলে ব্যাংক তো হচ্ছে যে সাধারণ গ্রাহকের মাঝে তো এই ডিপোজিটের টাকাগুলো বিনিয়োগ করেই তো এখান থেকে প্রফিট করে। যখন হচ্ছে যে ব্যাংকগুলো এই প্রভিশন ঘাটতির ফলে খেলাপি ঋণের কারণে সে নতুন করে ঋণ দিতে পারে না, প্রফিট করতে পারে না, তার মানে হচ্ছে এই ব্যাংকটা হচ্ছে দিন দিন হচ্ছে যে সে মানে যে আপনার দুর্বলের দিকে চলে যায়। এবং এর ফলেই অনেক ব্যাংক হচ্ছে যে আপনার কোলাপস করে আর কি। আচ্ছা, তো আমরা দেখছিলাম যে ব্যাংক খাতে বর্তমানে যে প্রভিশন ঘাটতির পরিমাণ 1,70,000 কোটি টাকা পার করেছে, এর মধ্যে গত 3 মাসেই প্রায় 64,000 কোটি টাকার মতো আসলে প্রভিশন ঘাটতি বেড়েছে। তো একটা যেটা বললেন যে প্রভিশন ঘাটতি বাড়ার কারণে ব্যাংকগুলা তাদের যে ডিভিডেন্ড দিতে পারছে না, তাদের ক্যাপিটালে আসলে ইরেজ হচ্ছে, ক্যাপিটালে সমস্যা হচ্ছে। একটু যদি লিকুইডিটি নিয়ে বলেন, এই প্রভিশন ঘাটতির কারণে কি ব্যাংকগুলোর লিকুইডিটিতে কোনো সমস্যা হচ্ছে, মানে তারল্য সংকট কি পড়ছে ব্যাংকগুলা? হ্যাঁ, আমাদের তো প্রায় আওয়ামী লীগ গভর্নমেন্ট পতনের পরে এস আলমের নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলো, সেখানে আল আরাফা ব্যাংক ছাড়া বাকি সবগুলো ব্যাংকই হচ্ছে তারল্য সংকট, চরম মাত্রায় তারল্য সংকট পড়েছে। যার ফলে হচ্ছে যে আপনার একজন গ্রাহক যার অ্যাকাউন্টে হচ্ছে যে আপনার 5 লাখ টাকা আছে, সে টাকা তুলতে গিয়ে হচ্ছে যে 5,000 টাকাও পায় না, এমন একটা পজিশন তৈরি হয়েছে। তখন হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে বেশ কিছু ব্যাংকে তারল্য সহায়তা দিতে হয়েছে ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার জন্য। তারপরে একটা পর্যায়ে গিয়ে আবার হচ্ছে ইন্টার ব্যাংকের মাধ্যমে অন্য ব্যাংক, যে ব্যাংকগুলোর ভালো লিকুইডিটি রয়েছে সেই ব্যাংকগুলো থেকে তারল্য সাপোর্ট দিতে হয়েছে। আমরা সেই সময় দেখেছি কিছু ব্যাংকের, এই যে গত সময়গুলোতে 10 মাস যদি দেখি, কিছু ব্যাংকের হচ্ছে 30% পর্যন্ত তাদের ডিপোজিট গ্রোথ হয়েছে, আবার কিছু ব্যাংকের ডিপোজিট গ্রোথ নেগেটিভ ছিল। এটা এই যে তারল্য সংকটের অন্যতম কারণ আর কি। এর ফলে হচ্ছে যে আমরা যদি দেখি বাংলাদেশ ব্যাংক বেশ কিছু নতুন করে আইন করছেন। এই চলতি বছরও বেশ কিছু ব্যাংক আপনার ডিভিডেন্ড ঘোষণা করতে পারে না, তাদের মূলধন ঘাটতি বেড়ে যাওয়ার কারণে। যে ব্যাংকের 10% উপরে মূলধন ঘাটতি, সে ব্যাংক কিন্তু ডিভিডেন্ড দিতে পারে না এই বছরই। একটা ব্যাংক মাত্র 0.17% তার ঘাটতি ছিল, সেও অনেক কাঠখড় পোহাতে হয়েছে ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে। তো আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় 20-25টা ব্যাংক ডিভিডেন্ড দিতে পারে না, তারাও ভালো প্রফিট করেও তাদের টাকাটা হচ্ছে মূলধনে সে রেখে দিতে হয়েছে। তো বাংলাদেশ ব্যাংকেও চাচ্ছেন যে আমাদের সর্বশেষ যে মনিটরি পলিসি ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, তো সেখানে মনিটরি পলিসিতে বলা হয়েছে যে এখন যে ব্যাংক খাতের যে খেলাপি ঋণ, এটা সামনে জুন নাগাদ 30% যেতে পারে। তো আমরা সেদিকটাই দেখছি যে আমাদের যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে যায়, তখন হচ্ছে যে ব্যাংক খাতের খেলাপি ঋণ 12% ছিল, এখন হচ্ছে যে 24%। তার মানে হচ্ছে অর্ধেক বেড়েছে। যেখানে 12% ছিল, এখন হচ্ছে 24% হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ হয়ে গেছে। তো এটা সামনে এখন আমরা যদি বলি যে এই প্রভিশন ঘাটতির ফলে খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোর কিন্তু মূলধন কিন্তু অনেকটা সংকটে পড়েছে। প্রায় 20টা ব্যাংকের মূলধন ঘাটতি হচ্ছে 1,81,000 কোটি টাকা। এটা হচ্ছে ডিসেম্বর ভিত্তিক। যদি মার্চ অনুযায়ী ধরি তাহলে হচ্ছে যে 2,10,20,000 কোটি টাকা হয়ে যাবে। যখন মূলধন ঘাটতি একটা ব্যাংকের, তো ব্যাংক তো চলার মূল শক্তি হচ্ছে তার মূলধন যতটা স্ট্রং থাকে, তখন মূলধন ঘাটতিতে পড়বে, ব্যাংক আরও দুর্বল হয়ে যাবে। এক্ষেত্রে অনেক ধরনের ব্যারিয়ার আছে, সে লেনদেন করা, নতুন করে ঋণ দেওয়া, বিদেশি ব্যাংকগুলোর সাথে লেনদেন করার ক্ষেত্রে তার নানা ধরনের সংকট তৈরি হবে, তার ক্রেডিট রেটিং কমে যাবে। হ্যাঁ, এবং একই সঙ্গে মানে কেন্দ্রীয় ব্যাংকের যে প্রতিবেদনটা আসলে খেলাপি ঋণের জন্য হয়েছিল, সেখানে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েকটা কারণ আসলে নির্দিষ্ট করে বলেছে যে যেসব কারণে এই খেলাপি ঋণটা বেড়েছে। আপনি যদি একটু বলতেন যে কারণগুলো আসলে কি? এই কারণটা ওই যে আপনি প্রথমেই উপস্থাপনায় বলেছেন যে রাজনৈতিক যে গত সরকারের আমলে হচ্ছে যে শীর্ষ ব্যবসায়ী গ্রুপগুলোর হচ্ছে যে হস্তক্ষেপ। আমরা যদি দেখি 2019 সালের পরে
আপনার 2018 সালের নির্বাচনের পরে সরকার বড় ধরনের একটা সুবিধা দিয়েছে ব্যবসায়ীদেরকে। সেটা হচ্ছে আপনার যারা মানে যে মেয়াদি ঋণ নেন, মেয়াদি ঋণ মানে যে বড় আকারের ঋণগুলো নেন, মেয়াদি ঋণগুলো, এটা হচ্ছে যে আপনার মেয়াদি ঋণের হচ্ছে যে ক্লাসিফিকেশন এটা 3 মাস থেকে বাড়িয়ে 9 মাস করা হয়েছে। মানে যে আগে যখন যেদিন ওভারডিউটা হয়ে যেত ঋণটা, তার 3 মাস পরে হচ্ছে এটা ক্লাসিফিকেশনে চলে আসতো, খেলাপি ঋণ হয়ে যেত। এটা পরবর্তীতে ওই সুবিধার কারণে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মান থেকে নেমে এসে এই সুবিধাটা দেওয়া হয়েছে, যার ফলে হচ্ছে যে আপনার অতিরিক্ত 6 মাস দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে একটা ঋণ খেলাপি হয়েছে তখন 9 মাস পরে। তো এর ফলে বড় ধরনের একটা সুবিধা পেয়েছে, যেটা এখন নতুন গভর্নমেন্ট এসে এটাকে তুলে দিয়েছে। আইএমএফের চাপও ছিল। তো এর ফলে হচ্ছে অনেক ঋণ খেলাপি হয়ে গেছে, যে ঋণগুলো আগেই খেলাপি ছিল এখন ওই সুবিধাটা তুলে দেওয়ার ফলে হচ্ছে নতুন করে খেলাপি হয়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক অথবা ব্যাংকগুলো নতুন করে ঋণ নবায়ন করছে না এই গ্রুপগুলোকে, যেগুলোর হচ্ছে যে এই খেলাপি ঋণ হয়ে আছে দীর্ঘদিন, তারা খেলাপি হওয়ার কারণে তার নতুন করে আর ঋণ পাচ্ছেন। অর্থাৎ মানে কেন্দ্রীয় ব্যাংক থেকে যে একটা পলিসিগত সাপোর্ট দেওয়া হয়েছিল ব্যাংকগুলোকে, যে 3 মাসের বদলে 9 মাস পর্যন্ত ওভারডিউ তারা কাউন্ট করতে পারবে, সেই সুবিধাটা কেন্দ্রীয় ব্যাংক আসলে তুলে নিয়েছে এবং একই সঙ্গে ঋণ নবায়ন করতে দিচ্ছে না। আর তৃতীয় হচ্ছে যে আপনার বড় বড় গ্রুপগুলোর আমরা যদি দেখি, সালমান এফ রহমানের যে বেক্সিমকো গ্রুপ, সেই হঠাৎ করে 5ই আগস্টের পরে আমরা দেখতেছি তার টোটাল ঋণ হচ্ছে যে 55,000 কোটি টাকা, তার মধ্যে হচ্ছে তার 80% খেলাপি। এমন অন্যান্য আপনার অ্যাসালম গ্রুপগুলোর ক্ষেত্রে এবং অন্যান্য বড় বড় যে 11-10টা গ্রুপ রয়েছে, একই ঘটনা ঘটেছে। আমরা যদি দেখি যে আপনার সোশ্যাল ইসলামী ব্যাংকের তার খেলাপি ঋণ ছিল হচ্ছে 1000 সামথিং কোটি টাকা, হঠাৎ করে এখন হচ্ছে এটা 9000 কোটি টাকা হয়ে গেছে। মানে যে এই নতুন সিস্টেমের কারণে যে ঋণটা ঢাকা মানে যে গোপন ছিল আর কি। মানে কেন্দ্রীয় ব্যাংক আগে যে সব জায়গায় ব্যাংকগুলোকে ছাড় দিত, সেই ছাড়গুলো এখন তারা দিচ্ছে না, যে কারণে এটা বেড়ে গেছে। আরেকটা বিষয় যদি আমরা অ্যাড করি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রায় 1,46,000 কোটি টাকায় খেলাপি, তার টোটাল ঋণের প্রায় 46% খেলাপি ঋণ। আর এর মধ্যে এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, এর মধ্যে হচ্ছে যে খেলাপি ঋণ 1,46,000 কোটি টাকা, এর মধ্যে 90% হচ্ছে ব্যাড অ্যান্ড লস, মানে যে ঋণটা পাওয়া খুবই দুষ্কর, মানে যে খুবই মন্দজনক অবস্থায় রয়েছে। এটা আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে দেখি। এবং বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রায় তাদের 2,64,000 কোটি টাকা খেলাপি ঋণ, আর 2,64,000 কোটি টাকা যা টোটাল ঋণের, তাদের টোটাল ঋণের প্রায় আপনার 20% খেলাপি ঋণ অবস্থায় রয়েছে। এবং তাদের তাদের এই মন্দ ঋণই রয়েছে, যে এই খেলাপি ঋণের মধ্যে ব্যাড অ্যান্ড লস পর্যায়ে রয়েছে 73%। তো আমরা যদি যে বিষয়টা বলতে চাচ্ছি যে এই ব্যাংকগুলোর যে খেলাপি ঋণ, এর মধ্যে সিংহভাগই প্রায় 80%-এর উপরই হচ্ছে যে ব্যাড অ্যান্ড লস পর্যায়ে রয়েছে, যে ঋণটা পাওয়াটা খুবই কঠিন। তো এখান থেকে উত্তরণের জন্য অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে। ইকোনমিস্টরাও এর বেশ কিছু সাজেস্ট করেছেন, ব্যাংকাররাও বলেছেন যে এখানে লম্বা একটা সময় লাগবে, পদক্ষেপ নিতে হবে। জি। সো আসলে আমাদের ব্যাংক খাতের অবস্থা খারাপ আমরা জানি, এবং আপনি আমাদের সঙ্গে এই ইনফরমেশনগুলো শেয়ার করলেন এই রিপোর্ট থেকে পুরো ব্যাংক খাত নিয়ে। সো আপনাকে অনেক ধন্যবাদ সাখাওয়াত প্রিন্স। পরবর্তীতে আপনার সঙ্গে আবার কথা হবে। সো সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে বাংলাদেশের ব্যাংক খাতে এই খেলাপি ঋণ কিভাবে আসলে বিস্ফোরণের মতো জেঁকে বসেছে, কিভাবে ব্যাংকগুলো আসলে তারল্য সংকটে পড়ছে, কিভাবে ব্যাংকগুলোর মূলধন ক্ষয় হচ্ছে এই খেলাপি ঋণের কারণে। যখন আমরা কিনা কথা বলেছিলাম অর্থনীতিবিদদের সঙ্গে এবং বিভিন্ন ব্যাংকারদের সঙ্গে, তারা আমাদের বলেছেন যে বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো ধরনের ডেট ম্যানেজমেন্ট কোম্পানি তৈরি হয় নাই। অর্থাৎ ব্যাংকগুলোতে যে ঋণগুলো খারাপ হয়ে যাবে, যে ঋণগুলো আদায় করা সম্ভব হবে না, এরকম একটা কোম্পানি থাকা দরকার, যে কোম্পানিটা আসলে এই ধরনের ঋণ নিয়ে কাজ করবে এবং তারা আদায় কিভাবে করা যায় সেটার জন্য কি আমার আদালতে যেতে হবে, তা নাকি হয় কি আমার যে কোলাটেরালগুলো, যে জমানতগুলো আছে সেগুলোকে বাজেয়াপ্ত করে অকশন করতে হবে, কি প্রক্রিয়া করা যায়, ডেট ম্যানেজমেন্ট কোম্পানি হলো গিয়ে সে বিষয়গুলো দেখভাল করবে। তো ব্যাংকাররা দাবি জানিয়েছেন এই ধরনের কোম্পানি করার জন্য, এবং একই সঙ্গে তারা আসলে সুশাসনের প্রতি মনোযোগ দিয়েছেন এবং বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে এবং ব্যাংক খাতে যারা আছেন সবারই উচিত হবে ব্যাংক খাতে যেন সুশাসনটা নিশ্চিত হয়। কারণ আমরা যে এত খেলাপি ঋণ দেখছি, প্রায় মানে 1/4 খেলাপি ঋণ বর্তমানে হয়ে গেছে, তো এটার অন্যতম কারণ কিন্তু ছিল ব্যাংক খাতে কোনো ধরনের সুশাসন কিন্তু ছিল না। ব্যাংক খাতে অনেক ধরনের ঋণ দেওয়া হয়েছে যেগুলো আসলে নিয়ম ভেঙে দেওয়া হয়েছে। তো আমরা আশা করব সামনের দিনগুলোতে বাংলাদেশের ব্যাংক খাত এই জিনিসগুলোকে আসলে অতিক্রম করে এগিয়ে যাবে। তবে ব্যাংকাররা বলছেন এর জন্য সময় প্রয়োজন, এবং সবশেষে মানে সব থেকে বেশি প্রয়োজন গ্রাহকদের আস্থা এবং ধৈর্য।
কারণ গ্রাহকরা যদি আস্থা না রাখেন, বাংলাদেশ কেন বিশ্বের যে কোনো ব্যাংক কিন্তু মানে বেশ কিছু মুহূর্তের মধ্যেই ধসে যেতে পারে। সো গ্রাহকদের প্রতি তারা বলেছেন গ্রাহকরা যেন ব্যাংকের প্রতি আস্থা রাখেন, এবং বর্তমানে ব্যাংকগুলোতে যে ধরনের সংস্কার হচ্ছে এবং যেই ধরনের প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন নিয়ে আসা হচ্ছে, সেগুলোতে যেন গ্রাহকের সমর্থন থাকে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ দর্শক।